ক্রেডিট দিতে হবে আমাদের স্পিন কোচ মুস্তাক আহমেদকে। সৌম্য সরকার অবশ্যই গ্রেট প্লেয়ার, যে কোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মুস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি। দেখেন, আমরা তো অবশ্যই ওকে অনেক টেক কেয়ার করব এবং এটা এটা আমাদের রেসপন্সিবিলিটি ওকে টেক কেয়ার করাটা। আর এরকম একটা প্লেয়ারকে টেক কেয়ার করতে পারলে আমাদের টিমের জন্য অনেক ভালো। আর যেটা বললেন, হ্যাঁ, অনেক সময় রেস্ট দিয়ে খেলাতে হবে অপরচুনিটি যখন মিলবে, এবং প্রত্যেকটা প্লেয়ারকেই সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্টভাবে মানে খেলানোর চেয়ে অনেক সময় ইনজুরি চলে আসতে পারে, বাট আমরা ওই জিনিসটাও মাথায় রাখবো। না, আমি আমার প্রত্যাশা অনুযায়ী করতে পারিনি। ওভারঅল আমি একটা জিনিস নিয়ে একটু ওয়ারিড ছিলাম, আমার বোলিংটা নিয়ে। কিন্তু লাস্ট 3টা সিরিজে আমার বোলিংটা, আমার কাছে মনে হয় যে আমি যেভাবে আমি বোলিং করতে চাচ্ছি আমি সেভাবে করতে পারছি। এবং অবশ্যই ক্রেডিট দিতে হবে আমাদের স্পিন কোচ মুস্তাক আহমেদকে, কারণ তিনি আমাকে মানে কাছ থেকে বোলিং করিয়েছেন। যখনই আমি একটু কনফিডেন্ট ছিলাম না, আমাকে বুস্ট আপ করেছেন এবং আমাকে প্রত্যেকটা সেশনে আমাকে বোলিং করিয়েছেন, এবং আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ প্র্যাকটিসটা এত ভালো করেছিলাম যেটা আমার কনফিডেন্টটা চলে এসেছে। কারণ দেখেন যে হয়তো আমি অনেক উইকেট পাইনি, কিন্তু একটা জায়গায় মেনটেন করে বল করার চেষ্টা করেছি এবং একটা অপোনেন্টকে সবসময় মানে চাপ দেওয়ার চেষ্টা করেছি একটা সাইড থেকে। সো আমি অনেক হ্যাপি আমার বোলিং নিয়ে। এবং ব্যাটিং যেটা বললেন, হ্যাঁ, ব্যাটিংটা একটু স্ট্রাগল করেছিলাম, বাট আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি আরও ভালো ব্যাটিং করতে পারি, কারণ আমার সেই অ্যাবিলিটি আছে। না, রিশাদ অবশ্যই আমাদের টিমের জন্য অনেক একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং রিশাদ ও খুব ভালো বোলিংও করেছে। আপনারা যদি দেখেন লাস্ট 5-6 ওডিআই অনেক ভালো বোলিং করেছে। আর আমরা চাচ্ছি যে ভালো একটা টিম তৈরি করতে, কারণ আমাদের সামনে লক্ষ্য, যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ। কারণ আমরা যদি প্রত্যেকটা প্লেয়ারকে একটু সুযোগ দিয়ে দেখতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা প্লেয়ার কনফিডেন্ট পাবে। আমার কাছে মনে হয় তানভীর লাস্ট ও যে 2টা সিরিজ খেলেছে, ওই 2টা সিরিজেও কিন্তু খারাপ করেনি, অনেক ভালো করেছে। তারপরও কিন্তু ওকে টিম কম্বিনেশনের জন্য খেলতে পারেনি, বাট অনেক দিন পর যখন আবার খেলতে আসে তখন একটু কনফিডেন্টটা থাকে না। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই এরকম ঘুরিয়ে ফিরিয়ে যদি খেলতে পারে, তাহলেও সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের ভিতরে থাকবে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি। সিরিজে তিনি 91 রানে ইনিংস খেলেন, তারপরে আসলে সিরিজে পাকিস্তান সিরিজে তিনি ছিলেন না, তাকে একাদশে নেওয়া হয়। এই সিরিজে প্রথম ম্যাচে না নেওয়ার পর পরে 2 ম্যাচের সুযোগ দেওয়া হলে তিনি ব্যর্থ হয়েছেন। আপনার কি মনে হয় যে আসলে তিনি একটু মানসিক চাপে থাকেন, যে দল থেকে বাদ করার যে চাপটা, এটা তার খেলার মধ্যে আছে? আপনি অ্যাজ এ ক্যাপ্টেন আসলে কি বলছেন? দেখেন যে সৌম্য সরকার অবশ্যই গ্রেট প্লেয়ার আমার কাছে মনে হয়, কারণ সিরিজে লাস্ট ম্যাচে 91 রান করার পরও সে 2টা সিরিজ খেলতে পারেনি, একটা সিরিজ। সো এই সিরিজে সুযোগ এসেছে, বাট আমি সবসময় একটা মেসেজ দিয়েছি, অপরচুনিটি আসবে। যখন অপরচুনিটি আসবে তখন যেন সে নিজের সর্বোচ্চটা দিতে পারে। এবং শুধু তার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই আমি এই মেসেজটাই দিচ্ছি, এবং সবাইকে একই কথা বলছি যে অপরচুনিটি যখন আসবে সে যেন তার 100% দিতে পারে। আজকের একাদশে 5 জন প্লেয়ার ছিলেন টপ অর্ডারে ব্যাট করেন, যারা ইউজুয়ালি প্রথম 5 জন, কিন্তু এরপরও শান্তকে 4-এ, হৃদয়কে 5-এ খেলতে হচ্ছে। ফর্মে থাকার পরও হৃদয়কে আসলে 6-এ খেলতে হচ্ছে। টিম কম্বিনেশনটা কিভাবে ব্যাখ্যা করবে? মেকশিফট হৃদয় হয়ে যাচ্ছে কিনা? দেখেন, আমাদের তাহিদ হৃদয়ের বিষয়টা যেটা, হ্যাঁ, অবশ্যই ও 4-এ অনেক দিন ভালো ক্রিকেট খেলেছে এবং রানও করেছে, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ দেখছি যে আমাদের কোন জায়গাটা সুইটেবল একটা প্লেয়ারের জন্য। বাট এটা অবশ্যই তাহিদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ও একটা জায়গায় অনেক দিন খেলেছে, রানও করেছে। বাট আমরা যেহেতু একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, আমরা একটু জাস্ট ট্রাই করে দেখছি যে কে কোন পজিশনে খেললে বেটার হবে টিমের জন্য, কারণ আমাদের সামনে তো আমাদের টুর্নামেন্ট আছে। সো টুর্নামেন্টে আমাদের ওই লক্ষ্যটা সেট করতে হবে আমাদের এই সিরিজের মাধ্যমেই। সো আমরা এখন বুঝতে পারবো যে কাকে কোন জায়গায় দিলে জিনিসটা বেটার হবে। হয়তো সামনে দেখতে পারবেন তাহিদ হৃদয় তার পজিশনে আবার সে চলে আসবে।
মানে 4-এ খেলেছেন, 5-এ খেলেছেন, 6-এ খেলছেন এখন। মানে যখনই কেউ রবারে আসছে তাকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে। মানে অনেকের কাছে মানে জিজ্ঞাসা থাকে, তারা বলে যে জায়গার সাথে চান না বা তাদের বেস্ট প্লেসে খেলতে চান। তো হৃদয়কে ম্যানেজ করতে হয় কিনা, বা আপনি বলে রাজি হচ্ছেন, কারণ তারা তো একটা জায়গায় গত 12 ইনিংসের 5টা 50 আছে, 48 আছে, 31 আছে, 150 একটা আউট আছে, যেখানে গেছে ভালো করেছে, এটা হলো পারফরমেন্স ভালো। মানে তাকে ম্যানেজ কিভাবে করবে আর কি পরিকল্পনা থাকে এবং তার পারফরমেন্সটা আপনি কিভাবে দেখবেন? দেখেন টিমের প্রয়োজনে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই স্যাক্রিফাইস করে এবং সেই মেন্টালিটি প্রত্যেকটা প্লেয়ারেরই আছে। আমার কাছে মনে হয় এটা সবাই নেগেটিভলি নেয় না। হ্যাঁ, তিনি ও হয়তো ডিসকাস করে যে ও কোন পজিশনে খেললে ভালো হবে এবং আমরাও সেটা চিন্তা করি, কারণ ও অবশ্যই টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার এবং ও একটা প্লেয়ার যে কোনো পজিশনে খেলতে পারে। সো আমার কাছে মনে হয় যে আমরা জিনিসটা দেখছি, বাট হয়তো ভবিষ্যতে ওর পজিশনে আবার চলে আসবে। Last two questions. মেবি ওই শান্ত এবং লিটনের জুটিটা নিয়ে মানে যে ধরনের গরম ছিল সেখানে কি একটু তিন তিন ঘন্টা বেশি সময় ব্যাটিং করেছেন শান্ত, তারপরে লিটন এমন ছিল অনেকগুলো সিঙ্গেলস অবস্থিত তারা আমরা কন্টিনিউ করছি। এই গরমের মধ্যে এটা কতটা কঠিন মনে হয়েছে অবশ্যই অনেক কঠিন ছিল, আর তারা অনেক ভালো রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করেছে টিমের প্রয়োজনে। কারণ দেখেন যে তারা কিন্তু চাইলে মানে বাজে একটা শট খেলতে পারতো, কিন্তু অনেক কষ্ট করে ব্যাটিং করেছে। এই তাপমাত্রায় যেভাবে ব্যাটিং করেছে এবং রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে, এটা একটা অবশ্যই ভালো ছিল। মানে আপনি মোস্তাফিজকে অনেকদিন ধরে চিনেন, আপনাদের সাথে আপনাদের অনেক দিনের সম্পর্ক, কিন্তু লাস্ট কয়েক বছর আপনি তাকে ক্যাপ্টেন হিসেবে পাচ্ছেন। মানে মোস্তাফিজ আজকে 5 উইকেট পেলেন 7 বছর পরে। এই জিনিসটা কেমন, তাকে ক্যাপ্টেন হিসেবে ম্যানেজ করা বা যে কোনো সময় তাকে আনা আসে না, আপনি ক্যাপ্টেন হিসেবে তাকে কেমন দেখেন? না, মোস্তাফিজ তো গ্রেট বলার আমাদের বাংলাদেশের জন্য, এবং ওর অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কেউ ভুলতে পারবে না, কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে। আর এরকম একটা প্লেয়ার থাকলে টিমের জন্য অনেক হেল্প হয়, এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি, কারণ ও এত ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে, এবং ওই টাফ সিচুয়েশনে এটা আমার কাছে মনে হয় যে আমি নিজে ওর সাথে একসাথে প্রায় 10 ইয়ার্স খেলেছি ইন্টারন্যাশনাল। সো আমি ওর কাছ থেকে দেখেছি, সো ওকে দেখলে অবশ্যই আমার অনেক কনফিডেন্ট মনে হয় বোলিংয়ে, বিশেষ করে ক্রাইসিস মোমেন্টে। Last question. রিশাদের ব্যাপারে গত বছর অক্টোবরে যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে মনে হয় 12 উইকেট নিয়েছিল, একটা ম্যাচে তো 6 উইকেট নিয়েছিল। তারপরে দেখবে সে উইকেট নিয়ে আসার পরে পাকিস্তান সিরিজে লাস্ট ম্যাচে তাকে 2 ওভার ওই সিরিজে কোনো ম্যাচে মনে হয় সে পুরো 10 ওভার করে। ইভেন নিউজিল্যান্ড সিরিজেও নাই, আমি প্রথম ম্যাচে 10 ওভার করছে, পরের ম্যাচে 5 ওভার, লাস্ট ম্যাচে 5 ওভার। আজকে ড্রপ তার ট্রিটমেন্টটা কি আইডিয়াল হচ্ছে কিনা? আপনারা একটা জিনিস দেখেন যে অবশ্যই রিশাদ অনেক গ্রেট বলার, এবং ও আমাদের টিমের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা বলার, এবং ওকে আমি ইউজ করছি এমন এমন পজিশনে যেটা টিমের প্রয়োজনটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং দেখেন যখন বলটা একটু সফট হয়ে যায় তখন রিশাদকে বল করালে বেনিফিটটা বেশি পায়, কারণ নতুন বলে হয়তো আমি ওকে ইউজ করিনি ওই রকম উপরের দিকে, বাট হয়তো ভবিষ্যতে ওকে ইউজ করব, এবং যেহেতু ও কন্টিনিউ খেলছে এবং হয়তো ওকে কন্টিনিউ আমরা যখন সিচুয়েশন আসছে বিভিন্ন টাইপের, আমাদের যখন উইকেট দরকার হয় তখন আমরা চিন্তা করি যে একটা ব্রেক থ্রুর জন্য রিশাদ হলে অনেক ভালো হয়। সো ওই রকম মোমেন্টামগুলোতে আমি অনেক সময় ইউজ করছি। এবং একটা জিনিস দেখেন 5টা বলার থাকে, সো অনেক সময় হয় কি যে এক্সট্রা যে বলারটা 6 নাম্বার বলার থাকে তাকে যদি 3-4 ওভার বল করানো হয়, হয়তো একটা বলারের এরকম 7-8 ওভার বল করতে হতে পারে, সেটা রিশাদ হতে পারে, সেটা আমিও হতে পারি, বা সেটা মুস্তাফিজ হতে পারে, এরকম সিচুয়েশন অনেক সময় ঘটে। সো এটা আমার কাছে মনে হয় না যে এটা একটা বড় একটা ইস্যু, বাট পারফর্ম করাটা ইম্পর্টেন্ট, এবং ও যেটা করেছে অবশ্যই ও পারফর্ম করেছে, ভালো করেছে।